আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে বেজ 3 ক্লাস 8। বেজ 3 ক্লাস 8 আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা জয়েন অলরেডি করেছেন বেজ 3 তে ক্লাস 6 সবাই একটু বলবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। বেজ 3 ক্লাস 8 যারা জয়েন হচ্ছেন একটু বলে দিবেন যে কথা শোনা যায় কিনা, নাইলে কনফার্ম হতে না পারলে সমস্যা হয় একটু আমার জন্য। অনেক সময় আমি যদি ক্লাস করাইতে থাকি, দেখা গেল লাস্টে গিয়ে দেখা গেল কোন ধরনের ভয়েস হয় নাই, তখন সে ক্লাসগুলো ডিলিট করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দিয়েছি, যারা গ্রুপে আছেন জয়েন করে ফেলেন এবং বলেন একটু কষ্ট করে একটু বলবেন। আহ, কথা ক্লিয়ার শোনা যায় কিনা, যারা জয়েন করেছেন একটু বলেন। যারা জয়েন করেছেন একটু কষ্ট করে বলবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। কয়েকজন তো অলরেডি জয়েন করেছে দেখছি, কিন্তু যাই হোক, আমি এদিকে একটা মোবাইল থেকে শুনতেছি একটু করে। আসলে রেসপন্স না করা এটা কোন ধরনের অভ্যাস বুঝলাম না আপনাদের। এই যে একটু করে একটা কমেন্ট করে যে 5-6 মিনিট চলে গেল আমার, অলরেডি একটা কমেন্ট কেউ করতে পারে নাই। মানে একটু জয়েন করতেছেন দেখতেছি, একটু একটু রেসপন্স করলে তো সমস্যা তো হওয়ার কোনো কথা না। যাই হোক, আমরা 3 নাম্বার বেচের 8 নাম্বার ক্লাস, হ্যাঁ, আমি একটু শুরু করে দিই। এই ক্লাসটা মনে হয় আগেও একবার করাতে চাইছিলাম, বাট এইভাবে রেসপন্স না করার কারণে এমনি এমনি সময় গিয়ে লাস্টে নেট কানেকশনের কারণে কেটে গেছিল 10 মিনিট না কয় মিনিটের পরে। ফর্ম ট্যাগের এর আগের ক্লাসে বোধহয় ফর্ম ট্যাগের মধ্যে এই ক্লাসগুলো আমরা দেখেছি। এখান থেকে যদি একটা ট্যাগ নিই, এখানে সম্ভবত টাইপ গুলো দেখানোর জন্য, টাইপ দেখাতে গেলে আমাদের এই ভ্যালুটার প্রয়োজন হবে না। এখানে টাইপটা আমি একটু আগের ক্লাসেও এই টাইপ নিয়ে ক্লাস হয়েছিল,
এটা হচ্ছে এখানে অনেক ধরনের টাইপ আছে, যেমন আমি যদি এটা যদি ওপেন করি ক্লাস 8টা, এটা যে ডেট, হ্যাঁ, এখানে যদি আপনি লেখেন টাইম, একসাথে লিখতে হবে, ডেট টাইম লোকাল, এটা একটা ভ্যালু, এটা এভাবে একসাথে টাইম ইত্যাদি সহকারে সিলেক্ট করা যায়, ঠিক আছে। তারপরে যদি শুধু ডেট লেখেন, শুধু ডেট সিলেক্ট করতে পারবে না। যদি শুধু টাইম লেখেন, টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে শুধু টাইম দেন, তাহলে টাইমটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এভাবে টাইমটা সিলেক্ট করে দেওয়া যাবে। আচ্ছা, এখানে ধরেন আপনি চেকবক্স, ও চেকবক্স, এটা যদি লিখেন তাহলে এটা কি হলো, চেক পড়ে গেছে একটা, চেকবক্স, এই যে এভাবে চেকবক্স করা যায়। এখানে রেডিও, রেডিও লেখা যায়, রেডিও লিখলে তখন এটা হবে এরকম। তারপরে ধরেন এখানে রেঞ্জ টাইপ অ্যাট্রিবিউট দেওয়া যায়, হ্যাঁ, এভাবে টার্নারি করা যায়। এরপর এখানে কালার দেওয়া যায়, কালার, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে এই কাজগুলো, এইখানে যেগুলো আমি কালার দিয়েছি, কোথায় এটা, এই যে কালার, কালার সিলেক্ট করতে পারবেন। তো এগুলো হচ্ছে ফর্ম ট্যাগের মধ্যে ইনপুট ট্যাগের যে টাইপটা, হ্যাঁ, এখানে আপনি একাধিক টাইপ চেঞ্জ করতে পারবেন ফর্মের মধ্যে। আমরা ফর্ম ট্যাগটা ক্লাস 7-এ দেখেছি। তো ক্লাস 8-এ আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে স্টাইল নামের অ্যাট্রিবিউটটা, স্টাইল অ্যাট্রিবিউট। ধরেন একটা H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগটা হচ্ছে একটা হিডিং ট্যাগ, হ্যাঁ। এখানে ধরেন আমি যদি একটা কালার দিই, কালার নামের একটা অ্যাট্রিবিউট দিই, এখন এই কালারটা যদি এখানে ধরেন রেড দিলাম, রেড, তাহলে আমাদের ব্রাউজারে কি হবে, ও এখানে কিছু লেখা হয়নি, ইলিয়াস হোসাইন, এটা হচ্ছে H1 ট্যাগের মাঝখানে, এটাকে ক্লোজ করতে হবে, মানে বোঝা যাবে না। এবার কালারটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি জিনিস সেটা 4 নাম্বার 5 নাম্বার ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে আপনাকে। তাহলে সেখানে অ্যাট্রিবিউটের শুরু থেকে বলা আছে কথাগুলো, হ্যাঁ। তাহলে এখন যদি আমি এখানে এসে রিলোড দিই, এটা এভাবে দেখতে পাবেন, বাট কালার যে রেড সেটা হয়নি। ধরেন আমি যদি নিচে আরেকটা ট্যাগ লিখি, এগুলো একটু রিভিশন দিচ্ছি আমি স্টাইল অ্যাট্রিবিউটটা বোঝানোর জন্য, কিন্তু এগুলো আগে বলা হয়েছিল, হ্যাঁ, ফন্ট ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছি আগে। এখন যদি ফন্টে যদি আমি যাই, এটা হচ্ছে ফন্ট ট্যাগ, তো এটা হচ্ছে হিডিং H1 ট্যাগ। এখন এই কালার অ্যাট্রিবিউটটা যদি এখান থেকে, এখানে তো কাজ করতেছে না, আমি যদি ফন্টের সাথে বসাই অ্যাট্রিবিউটটা, হ্যাঁ, ফন্টের সাথে অ্যাট্রিবিউট অবশ্যই শুরুর ট্যাগের সাথে বসে, দেখবেন যে এটা লাল হয়ে গেছে। এখানে কি বুঝতে পারলেন, এখানে কিন্তু H1 এ কালারটা কাজ করে নাই, এই অ্যাট্রিবিউটটা কাজ করে নাই, বাট ফন্টের সাথে কাজ করেছে। তার মানে অ্যাট্রিবিউটের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু অ্যাট্রিবিউট কিছু ট্যাগের সাথে কাজ করে, কিছু ট্যাগের সাথে কাজ করে না, হ্যাঁ। এভাবে আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন কোথায় কি করে না করে। তা এখন কিন্তু এমন একটা অ্যাট্রিবিউট আছে সেটা 99% ট্যাগের সাথে কাজ করে। এখন ধরেন আমি ফন্টের সাথে কালার বসিয়ে অ্যাড করেছি এই লেখাটাকে, হ্যাঁ, বাট H1 এ যেটা লিখেছি, এই যে এটাকে তো আমি লাল করতে পারতেছি না এই কালার অ্যাট্রিবিউটের মাধ্যমে। তাহলে কি করতে হবে, এখানে নতুন আরেকটা অ্যাট্রিবিউট আমি ইউজ করব। এটা হচ্ছে মোটামুটি সব জায়গায় কাজ করে, কারণ হচ্ছে এটা এক ধরনের সিএসএস। আমরা আগামী ক্লাসে, এটা কি, এটা 8 নম্বর ক্লাস, ক্লাস 3, বেস 3, এই বেচের সিএসএস ক্লাসটা আমরা আগামী ক্লাসে শুরু করব, তখন আর একটু বুঝতে পারবেন। এটা এক ধরনের আসলে সিএসএস অ্যাট্রিবিউট, বাট এটা HTML আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি
বেজে গেলে যেখানে আটকে যায় সেখানে এই স্টাইল দিয়ে আমরা কি করি, কাজ করি। যেমন এখানে H1 আমি কালার করতে পারলাম না, তাহলে এখানে কি করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে এই কালার অ্যাট্রিবিউটটা হচ্ছে, এটা কি কালার, এটা অ্যাট্রিবিউটের নেমটা হচ্ছে কালার। হ্যাঁ, অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন কোটেশন চিহ্নের ভিতরে যেটা আছে সেটা কি, অ্যাট্রিবিউটের ভ্যালু। এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা কি অ্যাট্রিবিউট ভ্যালু। এখন তাহলে স্টাইলটাকে, স্টাইলটা অ্যাট্রিবিউট নেম, তাহলে এখানে কি বলবে, অ্যাট্রিবিউটের ভ্যালু বলবে না। এখন কথা হচ্ছে এখানে জাস্ট এভাবে একটা ভ্যালু বসে, বাট স্টাইলের মধ্যে ভ্যালুটা একটু ভিন্নভাবে বসে। এখানে দুইটা শব্দ বসে, একটা হচ্ছে প্রপার্টি, প্রপার্টি কোলন চিহ্ন বসবে, তারপর বসবে ভ্যালু, ঠিক আছে, এরপর একটা সেমিকোলন বসবে। তাহলে অন্যান্য যে অ্যাট্রিবিউট গুলো আমরা এতদিন আলোচনা করেছি, এই যে বেস 3 যা ক্লাস হয়েছে, আমরা কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করি নাই। তাহলে এই অন্যান্য আরো বেশ কয়েকটা আমরা কিন্তু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম। আমি যদি একটু দেখি পিছনে গিয়ে, ধরেন আমি ক্লাস 6 দেখি কি করি। আমরা এই যে এখানে ভ্যালু নামের অ্যাট্রিবিউট ছিল, এখানে এখানে স্কুল ম্যান, জি স্কুল অ্যামাউন্ট ছিল, বিহেভিয়ার ছিল, এগুলো জাস্ট একটা অ্যাট্রিবিউট নেম, একটা ভ্যালু। আমি যদি আর একটু দেখি, এখানে ধরেন ক্লাস 5 দেখি, ধরেন ক্লাস 5 এই যে আমাদের ইমেজ ট্যাগ আছে, ইমেজ ট্যাগ সোর্স আছে, এরপরে উইড আছে, হাইট আছে, এগুলো সবগুলো অ্যাট্রিবিউট, ঠিক আছে। এখানে দেখেন এই যে ও লিস্ট ট্যাগের মধ্যে দেখেন, এখানে আমাদের হাইপার রেফারেন্স ছিল। হ্যাঁ, এখানে এগুলোতে সবগুলোতে একটা করে ভ্যালু, একটা করে ভ্যালু, ঠিক আছে। এই যে লিস্ট ট্যাগের মধ্যে দেখেন টাইপ, এটা একটা অ্যাট্রিবিউট, স্কয়ার এটা একটা জাস্ট একটা ভ্যালু। তাহলে এই অ্যাট্রিবিউট গুলোতে জাস্ট একটা ভ্যালু আর অ্যাট্রিবিউট নেমটা আছে। কিন্তু আমরা এখন যে এটা কাজ করতেছি, এটা হচ্ছে কি স্টাইল অ্যাট্রিবিউট, এখানে কিন্তু দুইটা শব্দ বসবে, একটু ভিন্ন স্টাইলে বসবে। এটা হচ্ছে একটা প্রপার্টি বসবে, তারপর কোলন চিহ্ন বসবে, তারপর ভ্যালুটা বসবে, তারপর হচ্ছে একটা সেমিকোলন বসবে। নাহলে এভাবে কাজ করবে না স্টাইলটা, ঠিক আছে। এটা অন্যান্য মানে অন্যান্য অ্যাট্রিবিউটের মতো না। তাহলে প্রপার্টিটা কি, এই যে প্রপার্টিটা হচ্ছে ধরনটা, মানে আমি কি কাজ করব, কালার, তাহলে কালারটা করবো, কালারটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখানে অ্যাট্রিবিউটের নেমটা এখানে একটা প্রপার্টি হয়ে গেল। তাহলে কালারের ভ্যালুটা কি, রেড, ধরেন রেড, এরপরে সেমিকোলন থাকতে হবে, এটা কোটেশন চিহ্নের মাঝখানেই থাকতে হবে এই জিনিসটা। কোটেশন চিহ্নের ভিতরে কালার মানে প্রপার্টি কোলন চিহ্ন, তারপর হচ্ছে ভ্যালু। এই জিনিসটা আজকে এত ইজি লাগলে টেনশন করতে হবে না, এগুলা এটা আগামী ক্লাসেও এটা নিয়ে কথা হবে, আরো সহজে বুঝে যাবেন। আগামী ক্লাস করলে স্টাইল অ্যাট্রিবিউটের মূল বিষয়টা আপনারা সহজে বুঝতে পারবেন। এখন দেখেন আমি যেখানে ছিলাম, এটা কিন্তু লাল হয়েছে। এখন আমাদের মূল কাজ ছিল এই জায়গায়, যে H1 এর সাথে যখন আমরা কালার অ্যাট্রিবিউট, নরমাল কালার অ্যাট্রিবিউট ইউজ করেছি, তখন কিন্তু এটা লাল করতে পারিনি, বাট স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু আমরা লাল করতে পেরেছি, ঠিক আছে। তার মানে স্টাইল অ্যাট্রিবিউটটা যে কোনো জায়গায় কাজ করতে পারবে, যে কোনো জায়গায় করবে, বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। ধরেন আমি স্টাইলে, এখন কথা হচ্ছে এখানে কিন্তু একটা ভ্যালু, হ্যাঁ, এখানে কিন্তু একাধিক এভাবে প্রপার্টি এবং ভ্যালু বসে, সেজন্য এই জায়গায় সেমিকোলন আসে। সেমিকোলনের পরে চাইলে আপনি আরেকটা কিছু করতে পারবেন, ধরুন অন্য একটা প্রপার্টি বসাবেন। ধরেন প্রপার্টি কি হবে, ধরেন ফন্ট ফ্যামিলি। এই যে এখানে ফন্টের সাথে আমরা একটা ফেস অ্যাট্রিবিউট ইউজ করি, সেই জিনিসটা এখানে করতে পারবেন কিভাবে, দেখেন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এতটুকটা হচ্ছে কি প্রপার্টি, এরপরে কোলন চিহ্ন, ফন্ট ফ্যামিলির ভ্যালুটা বসবে। ধরেন ফন্ট ফ্যামিলি মানে ফন্টের স্টাইলটা, স্টাইলটা কি হবে, ধরেন এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ব্ল্যাক, এটা হচ্ছে ফন্টের স্টাইল, ঠিক আছে। এতটুকটা হচ্ছে কি আহ এটা হচ্ছে একটা প্রপার্টি, এরপরে কোলন চিহ্ন, এটা হচ্ছে প্রপার্টির একটা ভ্যালু, এখানে কি হবে, সেমিকোলন, ঠিক আছে। এখন দেখেন এখানে একসাথে দুইটা কাজ হবে, একটা হচ্ছে লালটা আছে, আবার এটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাকের একটা ফন্ট, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা চাইলে একাধিক কাজ করতে এখানে পারবো। তাইলে স্টাইল অ্যাট্রিবিউটটা আশা করি বুঝতে পেরেছেন। আহ, একটু ক্লাসে দেখি কোনো সমস্যা হচ্ছে কিনা। আশা করি কোনো সমস্যা হচ্ছে না। তাইলে এখন আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা বুঝে গেছি। ধরেন স্টাইল অ্যাট্রিবিউটটা আমি আরেকটু আলোচনা করি। ধরেন একটা টেবল দিই আমি, ধরেন টেবল, টেবল, এটা টেবল ট্যাগ, ঠিক আছে। টেবল ট্যাগের মাঝখানে আমরা কি করি, টেবল ট্যাগটা আমরা কি আলোচনা করেছিলাম বেস 3-তে। তো যদি দেখি ক্লাস 1-এ নাই, ক্লাস
এটাতেও নাই, 3-তেও নাই। আমরা মনে হয় টেবলটা এখানে আলোচনা করি নাই বেস 3-তে। সম্ভবত করি নাই। আচ্ছা, করি নাই। তাহলে আমরা যেটা করব, এটাতে ক্লাস 8 আছে, এটাতে একই সাথে আমরা টেবলটা আলোচনা করি। টেবল কিভাবে লিখতে হয় দেখেন, কাজ করতে হয়। টেবলটা আমরা টেবলের জন্য প্রথমে একটা টেবল ট্যাগ, এই টেবল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং করতে হবে। এর ভিতরে দুইটা কাজ আছে। একটা হচ্ছে, আমি যদি আগে একটু আপনাদের সহজের জন্য এই টেবলটা ধরেন আমি একটা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড নিই বোঝানোর জন্য। মাইক্রোসফট ওয়ার্ড একটা টেবল আঁকবো। ধরেন এই জায়গা থেকে আমি যদি ইনসার্ট টেবল, বেশি না এতটুকু দিই। আচ্ছা, এখন দেখেন এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা কলাম। রো কয়টা? দুইটা, একটা, দুইটা, দুইটা রো। ঠিক আছে, আমি এগুলো একটু ডাটা লিখি। ধরেন এটা এভাবে দিই। এটা ধরেন আচ্ছা, তিনটা কলাম করব। এখানে আমি ধরেন নেম দিলাম, এখানে ধরেন অ্যাড্রেস, এখানে ধরেন মোবাইল নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে ধরেন আমি নেমের মধ্যে ধরেন ইলিয়াস হুসাইন লিখে দিলাম। এখানে অ্যাড্রেসের মধ্যে লিখে দিলাম চট্টগ্রাম। এখানে লিখলাম মোবাইল 0163157190। আচ্ছা, 0631587190। তাহলে আমি ধরেন আরেকটা ডাটা লিখি, হুসাইন। তারপরে ধরেন এটা লিখলাম ঢাকা, এটা লিখলাম 0181। আচ্ছা, এতটুকু লিখলাম। তাহলে এটা একটা টেবল তৈরি করেছি আমরা। হ্যাঁ, একটু যদি আমি এটাকে বড় করি তাহলে সহজে বুঝতে পারবেন। এখন দেখেন, আমরা একটা টেবল তৈরি করেছি। এতটুকুটা ধরেন আমাদের হিডিং। ঠিক আছে, এটাকে একটু বোল্ড করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডাটা। হ্যাঁ, এখন এটা একটা কলাম, অ্যাড্রেস একটা কলাম, নেম একটা কলাম, মোবাইল একটা কলাম, তিনটা কলাম। রো কয়টা? এই হিডিং এর জন্য একটা রো, মানে নেম, অ্যাড্রেস, মোবাইল এক রোতে, ইলিয়াস চট্টগ্রাম নাম্বার এটা এক রোতে, হোসাইন ঢাকা এবং নাম্বার এটা আরেক রোতে, মানে তিনটা রো, তিনটা কলাম এখানে আছে। তাইলে ক্লাস কি ঠিক আছে? চলতেছে। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা এখন এটা, এখানে আমরা কাজ করব ট্যাবল ট্যাগের ভিতরে। আমরা যেটা করব, ট্যাবলের একটা অ্যাট্রিবিউট আছে, ধরুন বর্ডার। বর্ডারটা একটু দিয়ে দিবেন। বর্ডারে ধরুন চারিদিকে 1 থাকবে। হ্যাঁ, ট্যাবলের সাথে বর্ডারটা বলবে। এর ভিতরে দুই ধরনের ট্যাগ আছে। কিভাবে বলবে দেখেন, এই জায়গা থেকে একটু খেয়াল করবেন। একবার বুঝে গেলে এরপর থেকে সহজ। আমরা প্রথমে একটা রো কে নিব, এই পুরো রোটাকে নিব। ঠিক আছে, একটা রো কে, মানে প্রথমে রো ডিক্লেয়ার করতে হয়। এখানে রো কয়টা? তিনটা, মানে সারি আর কি। নিচে নিচে কয়টা? তিনটা। আর পাশাপাশি কলামও তিনটা। নেমটা একটা কলাম, অ্যাড্রেস একটা কলাম, মোবাইল একটা কলাম। আর এদিকে প্রথমে রো কে আমরা এখানে ডিক্লেয়ার করব। রো ডিক্লেয়ার করার জন্য এভাবে ফার্স্টে টিআর, টিআর লিখতে হবে। টিআর কে ক্লোজ করবেন। তাহলে এই ট্যাগটা টিআর ট্যাগ, টিআর ট্যাগ কে ক্লোজ করবেন। এটা এভাবে মাঝখানে দিয়ে এটা এভাবে দিলাম আমরা। এটা একটা রো ডিক্লেয়ার করা হয়ে গেল, বাট এখানে কিন্তু আউটপুট আসবে না এখন। আমি রিলোড দিলে এখানে দেখবেন কিছুই নাই তেমন। ঠিক আছে, আউটপুট একটু পরে আসবে। ক্লিয়ার? এখন এই একটা ট্যাবলে একটা রো ডিক্লেয়ার করার পরে কয়টা এখানে কলাম আছে? একটা, দুইটা, তিনটা কলাম আছে। সেজন্য যেটা করবেন, এখানে তিনটা কি করবেন? কলাম ডিক্লেয়ার করবেন। কলাম ডিক্লেয়ার করার জন্য টিডি দিয়ে করতে হয়। টিডি কে ক্লোজ করবেন। টিডি, দেখেন এই একটা রো, একটা কলাম। তাহলে এই রোর মধ্যে কয়টা কলাম আছে? তিনটা কলাম আছে। সেজন্য কি করবেন? তিনটা টিডি দিবেন। এগুলো টিডি এই এক লাইনে কার্সর রেখে কন্ট্রোল ডি ব্যাস করলে নিচের দিকে নামবে লাইনটা। তাহলে দেখেন ট্যাবলটা হচ্ছে পুরো ট্যাবলের জন্য, তারপর রো হচ্ছে একটা রো এর জন্য,
এবং এর ভিতরে 3টা কলাম আছে, অর্থাৎ এই জিনিসটা এভাবে কল্পনা করতে হবে, মানে ফার্স্টে এভাবে পাশাপাশি করে একটা রো কে কল্পনা করতে হবে, তারপর এই রোর মধ্যে একটা নেম, একটা অ্যাড্রেস, একটা মোবাইল, 3টা কলামকে কল্পনা করতে হবে, এভাবে করতে হবে কাজটা। ঠিক আছে, তাহলে আমি একটা রো কে কল্পনা করলাম, প্রথমে এটার নেম কে কি করব, এখানে লিখবো নেম, এরপর দিব কি এখানে এখানে হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে, তারপর এখানে কি মোবাইল। ব্যাপারটা বুঝে আসছে আশা করি। একটা রোর মধ্যে 3টা কলাম আছে, 3টা কলাম ভাবে লিখে দিয়েছি আমরা, এই যে এখানে যেভাবে আছে নেম, অ্যাড্রেস, মোবাইল, 3টা কলাম, বাট একটা রোতে আছে। এক রোর মধ্যে একটা বুঝে গেলে সব বুঝে যাবেন, এক রোর মধ্যে এটা টি আর মানে একটা রো, টিডি মানে একটা কলাম, তাহলে একটা রোর মধ্যে 3টা কলাম। ঠিক আছে, এবার যদি জাস্ট একটু আউটপুট দিই, দেখেন এই জিনিসটা এসে গেছে, পাশাপাশি এসে গেছে, দেখছেন? তার মানে একটা রুল ডিক্লেয়ার করার পরে যতগুলো টিডি দিবেন, সবগুলো ডাটা, টিডির মাঝখানে যে ডাটাটা লিখবেন, সেই ডাটাটা কোথায় চলে যাবে? পাশে চলে যাবে, পাশে। আমি যদি এদিকে যদি এখানে যদি আরেকটা টিডি দিই, তাহলে কিন্তু সেটা কোথায় যাবে? এভাবে এদিকে মোবাইলের পাশে হবে সেটা। এখন আমাকে যদি নিচের দিকে ডাটা লিখতে হয়, তাহলে এটা আরেকটা রো ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, আরেকটা রো যদি ডিক্লেয়ার করতে হবে না আপনাকে, এটা কি করতে হবে? এটা জাস্ট কপি করবেন, কপি করে এভাবে এখানে পেস্ট করে দিবেন নিচে, তাহলে এটা একটা রো, এটা একটা রো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় রো এখানে কোথায়? এটা হচ্ছে দ্বিতীয় রো, ইলিয়াস। ঠিক আছে, এই তাহলে দ্বিতীয় রো এর প্রথম কলাম, দ্বিতীয় রো এর দ্বিতীয় কলাম কি? চ্যাপ্টোগ্রাম। হ্যাঁ, এক একটা ডাটা এক একটা কলাম হিসেবে এগুলো খেয়াল করবেন। তাহলে এখানে 01631 এটা। ঠিক আছে, এখন যদি আমি রিলোড সেভ করে যখন রিলোড দিব, দেখতে পাবেন যে এই যেভাবে এটা আসছে, নেমের নিচে নেম আসছে, অ্যাড্রেসের নিচে চট্টগ্রাম আসছে, মোবাইল নিচে মোবাইল নাম্বারটা আসছে। তাহলে এটা 2টা কলাম অলরেডি হয়ে গেল। এখন যদি 3 নম্বর কলামটা, 3 নম্বর রোটা যদি আমি 2টা রো হয়ে গেল, 3 নম্বর যদি আমি রোটা করতে যাই, 3 নম্বরও একইভাবে 3টা কি আছে, কলাম আছে, তাহলে এটা একটা রো, 3টা কলাম। তাহলে আমি এই জিনিসটাকে কি করতে পারতেছি, এখানে কপি করে এই রো এর পাশে নিচে দিয়ে দিব, এটা 3 নম্বর রো। আর এখানে এটা হচ্ছে 3 নম্বর রো এর মধ্যে সাইন। ঠিক আছে, তারপর এখানে ধরেন ঢাকা, এখানে ধরেন 018। হ্যাঁ, এটা এটা একটা টেবিলের মধ্যে আছে। এখন আমি যদি রিলোড দেই, এই যে আমাদের এই জায়গায় যেই টেবিলটা ছিল, সেই টেবিলটা এখানে এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে ডিজাইন, টেবিলের ডিজাইন আপনি সিএসএস এ করতে পারবেন, এখানে জাস্ট আমাদের এভাবে কাঠামোটা আসবে। ঠিক আছে, অতিরিক্ত ডিজাইন করার এখানে সুযোগ নাই। কয়েকটা জিনিস সাথে অ্যাট্রিবিউট দিয়ে করতে পারবেন, কালার করতে পারবেন। ধরেন আপনি ধরেন অ্যাড্রেসটা কালার করবেন, তাহলে কি করবেন? এই অ্যাড্রেসটা কোথায় আছে? এই এই জায়গায়, এই জায়গায় যদি আপনি ধরেন টিডির মধ্যে একটা অ্যাট্রিবিউট বসাতে পারেন, কালার, কালার সমান চিহ্ন কোটেশন চিহ্ন, তাহলে এখানে কালার যদি আপনি দেন ব্লু, এটা নর্মাল একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই যে স্টাইল অ্যাট্রিবিউট না, এটা কিন্তু নর্মাল অ্যাট্রিবিউট। এখন যদি আমি এখানে গিয়ে রিলোড দিই, দেখতে পাবেন যে এটা কালার হয়েছে কিনা, এই যে স্টাইলের কাজটা এখানে আসতেছে। আমি কিন্তু সেভ করেছি, ঠিক আছে সব, বাট এখানে রিলোড দিলে এটা অ্যাড্রেসটা কিন্তু লাল হয়নি। তাহলে কি করতে হবে? এই জায়গায় আমি চাইলে এই স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারবো। এখন এই টিডির মধ্যে প্রথম ট্যাগের সাথে আমি কি করবো? স্টাইল সমান চিহ্ন কোটেশন চিহ্ন, তাহলে এখানের ভিতরে কিন্তু স্টাইলের মধ্যে প্রপার্টি দিতে হবে। ফার্স্টে কালার কোলন চিহ্ন, ধরেন ব্লু। ঠিক আছে, ব্লু, এই তারপর কি সেমিকোলন, এটা জাস্ট টিডি একটার সাথে দিয়েছি, তাহলে জাস্ট অ্যাড্রেস এর মধ্যে দিয়েছি। এখন আপনি রিলোড দেন, এটা কিন্তু এখন ব্লু হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করে কাজ করতে পারবেন। এখন এটা যদি রেড দেন, তাহলে রেড হবে, এটা রেড হবে। ঠিক আছে, অ্যাড্রেসটা রেড হয়ে গেছে। তাহলে এই যে স্টাইল অ্যাট্রিবিউট, এটা জিনিসটা বুঝে গেছেন, মানে যেই জায়গায় নরমাল কোন অ্যাট্রিবিউট কাজ করবে না, সেই জায়গায় আপনি চাইলে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করতে পারবেন। বাট স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালুটা প্রপার্টি কোলন চিহ্ন, তারপর ভ্যালু, তারপর সেমিকোলন, এভাবে বসবে। এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবেন আগামী ক্লাসে আমরা যখন সিএসএস শুরু করব, কারণ এটা একটা সিএসএস। কি সিএসএস সেটা আমরা আগামী ক্লাসে জানবো। আচ্ছা, তাইলে আমরা অলরেডি আজকের ক্লাসে অলরেডি ট্যাবল তৈরি করা শিখে গেছি। একবার যদি না বোঝেন 2বার দেখবেন, 3বার দেখবেন, তাহলে আশা করি ভিডিওটা মোটামুটি বুঝে যাবেন। হ্যাঁ, নরমাল এখানে আসলে না বোঝার কিছু নাই। ট্যাবলটা অনেকে অনেক কঠিন করে বোঝায়, এটা আসলে সহজ।
জাস্ট একটা রোকে কল্পনা করে সেখানে ভিতরে পাশাপাশি কলামগুলোকে জাস্ট টিডি দিয়ে দিবেন। ঠিক আছে? আবার একটা রোকে কল্পনা করবেন, সব ডাটাগুলো পাশাপাশি মানে কলামগুলোকে টিডি দিয়ে লিখে দিবেন। তাহলে এভাবে কি হয়ে যাবে? মানে আপনার ট্যাবলটা তৈরি করা হয়ে যাবে। তো কতক্ষণ হইল ক্লাস এটা? 25 মিনিট। যাই হোক, এটা ক্লাসটা আজকের ক্লাস এটা হচ্ছে বেজ 3 তে আমি 2 এবং 1 আরো 2টা ক্লাস করাতে হবে। সেজন্য একটু তাড়াতাড়ি শেষ করতেছি। একটু সাথে থাকবেন ধৈর্য ধরে, এবং মোটামুটি HTML CSS এই 2টা ল্যাঙ্গুয়েজ কভার করতে হবে। তারপর একটু মোটামুটি আপনার মনে হবে আপনি নিজে মানে নিজেকে ডিজাইনার মনে হবে, ওয়েব ডিজাইনার মনে হবে। বাট এই শুধুমাত্র HTML দিয়ে কিন্তু হবে না। অনেকে একটা দুইটা ক্লাস করে বোরিং ফিল করতেছে যে কিভাবে করব, কেমনে হবে, হবে না, মনে হয় শিখতে পারবো না। এর তো টেনশন করার কিছু নেই। আসলে লেগে থাকতে হবে একটু। হ্যাঁ, মিনিমাম 6 মাস 1 বছর আপনাকে এই মানে প্রোগ্রামিং এর পিছনে সময় দিতে হবে। 2-3 মাসের মধ্যে তো আপনি ডিজাইনটা শেষ করে ফেলতে পারতেছেন। মোটামুটি ডিজাইনের যে ফাউন্ডেশন, এই HTML CSS এরপরে বোটস্ট্র্যাপ, এই 3টা জিনিস যদি আপনি বুঝে যান, এরপরে আরগুলো এমনি অটোমেটিক্যালি আপনি পারবেন। ঠিক আছে? মানে আপনার স্কিলকে আরো দক্ষ করতে পারবেন। জাস্ট আরো 3-4 মাস 6 মাস যদি সময় দেন, মোটামুটি একটা বছর যদি হাতে রাখেন, প্রোগ্রামার হয়ে যেতে পারবেন। বাট প্রথম 3 মাস আপনাকে একটু কষ্ট করে সময় দিতে হবে। এরপরের সময়গুলো অটোমেটিক্যালি আপনি নিজেই দিবেন, আপনি বুঝতে পারবেন। মানে আপনার তখন ইচ্ছাটা অটুট জেগে যাবে। হ্যাঁ, বাট প্রথম 3 মাস একটু কষ্ট হবে। প্রথম 3 মাস ডিজাইনটা একটু কষ্ট করে করতে হবে, বিশেষ করে প্র্যাকটিসটা করতে হবে। নাহলে কিন্তু এই জিনিসগুলো বুঝতেছেন, বাট প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিস করলে দেখবেন যে অনেকগুলো প্রবলেমে পড়বেন, প্রবলেমগুলো আমাদের গ্রুপে বলবেন। আরেকটা জিনিস বলি আমি, আমাদের আসলে এখানে w3php.com এটা আমাদের ওয়েবসাইট। w3php.com এটা গ্রুপে আছে লিংকটা, হ্যাঁ, পেজেও পাবেন আপনারা। এখান থেকে এখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন, রেজিস্ট্রেশনটা করে রাখবেন। তাইলে যে কোনো সময় যে কোনো ভাবে আপনি এই ওয়েবসাইট থেকে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আসলে কিছুদিন আগে তো দেখতে পেলেন যে ফেসবুকের যে কি অবস্থা, যে কোনো কারণে হয়েছে। এখন ঘটনা হলো এইভাবে ফেসবুকের উপর আপনি নির্ভর করতে পারবেন না, বা আপনি কি বলে যে ইউটিউবের উপর নির্ভর করতে পারবেন না। সেজন্য আপনি এই ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে রেজিস্টারটা করে রাখবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি একটা ফর্ম পাবেন। এখানে আপনার ডাটা দিয়ে রেজিস্ট্রেশন, বিশেষ করে নাম্বার এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবেন। যে কোনো সময় আমরা আপনাকে খুঁজে নিতে পারবো, অথবা আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে আবার যুক্ত হইতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে ফেসবুক গ্রুপ আছে আমাদের। ফেসবুকে যদি যান, লার্ন প্রোগ্রামিং উইথ ইলিয়াস হুসাইন এভাবে লিখবেন। এটা আমি লিখি LE লার্ন প্রোগ্রামিং উইথ ইলিয়াস হুসাইন, এটা লিখে সার্চ দিবেন। একটা গ্রুপ আসবে, সেই গ্রুপে লার্ন প্রোগ্রামিং উইথ ইলিয়াস হুসাইন, এটাতে আপনারা জয়েন হয়ে যাবেন। এরপরে w3programmingschool.com নামেও একটা গ্রুপ আছে। আমাদের এই যে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এই নামেও একটা ফেসবুক গ্রুপ আছে। সেই গ্রুপগুলোতে আপনি যেটা করবেন, এখানে ফার্স্টে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন। লগ ইনে আপনি ইমেল বা নাম্বার যেটা দিয়েছেন সেখান থেকে যে কোনো একটা দিয়ে পাসওয়ার্ড দিবেন। এখানে সাইন ইন করার পরে আপনার একটা আইডি পাবেন। দেখবেন যে একটা আইডি আসবে। সে আইডিটা দিয়ে আপনি যে কোনো প্রবলেমের জন্য আমাদের এই যে গ্রুপগুলোতে পোস্ট করবেন। আপাতত আমি চেষ্টা করব, যেহেতু আমাদের এখনো কমিউনিটি বড় হয়নি, আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। এরপরে পাশাপাশি গ্রুপে আরো যারা আছে তারাও আপনাদেরকে সলিউশনটা দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে লিংক পাওয়া এবং জাস্ট আপনাদের সাথে ক্লাসের কানেক্টিভিটির জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রবলেমের কথা বলতে গেলে অনেকে হয়তো বিভিন্ন কাজে থাকে, মেসেজ পেলে তাদের ডিস্টার্ব হয়। সেজন্য আমি আগে পরে হোয়াটসঅ্যাপে মানে কিছু বলাটা জাস্ট কি করে দিব, ডিসেবল করে দিব। সেজন্য আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই গ্রুপগুলোতে 2টা গ্রুপ আছে। গ্রুপগুলোতে আপনারা আপনারা আইডিটা দিয়ে পোস্ট করবেন যে কোনো সমস্যার জন্য। তো এ হচ্ছে কথা। আরেকটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এবং এই আপনার ফেসবুক পেজ, হ্যাঁ, সবগুলোতে, বিশেষ করে ওয়েবসাইট, এগুলোতে আমাদের সবগুলোতে যুক্ত থাকবেন, যেন একটা প্ল্যাটফর্মের সমস্যা হলে আবার যেন আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকুই। বিশেষ করে প্র্যাকটিসটা করবেন। প্র্যাকটিসটা না করলে আপনি আগাইতে পারবেন না। ধন্যবাদ সবাই।